আজ এত দেরি হলো কেন? বউ: সোনা, আর বলো না, অফিসে স্যার আজকে অনেক কাজ দিচ্ছিল তাই দেরি হয়ে গেল। ঠাডা পড়া মিথ্যা বললাম। তাই? হুমম গো। তাহলে মোড়ের চায়ের দোকানে বসে কে আড্ডা দিচ্ছিল? কই কখন? এই রে ধরা খেয়ে গেছি। এই দেখো, একদম মিথ্যা বলবে না। সত্যি বলছি। চা খাইছি শুধু, আড্ডা দিইনি। তোমাকে আমি বারণ করার পরও তুমি বাইরের চা খাইছ। সরি সোনা, ভুল হয়ে গেছে। খাবেই তো? এখন তো আমার হাতের চা ভালো লাগে না। পুরানো হয়ে গেছি তো। এভাবে বলো কেন? তুমি বাইরের খাবার খাইছ না। তোমার আজ থেকে ঘরের খাবার বন্ধ। না লক্ষ্মীটি, এমন করো না, খুব খিদা লাগছে। লাগুক, আজ খাওয়া বন্ধ। এই বলে রুমে চলে গেল। উপরের পাগলিটা হলো আমার বউ মায়াবী। বউ আমার খুব অভিমানী। আজ একটু অফিস থেকে ফেরার পথে চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, আর মহারানী খবর পেয়ে রাগ করে বসেছিল। কিন্তু আমি বুঝি না, পাগলিটা খবর পায় কিভাবে, কি জানি। বুঝি না বাবা, খবর পায় কিভাবে। চলেন গল্পে ফিরি। মহারানী রাগ করে রুমে গিয়ে শুয়ে পড়ছে। আমি ফ্রেশ হয়ে ওর কাছে গেলাম। এই সোনা, ওঠো, খাবার খাবে না? আমি চুপ করে আছে। কি হলো? চলো না, খুব ক্ষুধা লাগছে। কি হইছে, ডাকছ কেন? রাগী গলায়। খাবার দেবে না? খুব খিদা লাগছে। সোনা, খাবার নেই। যাও এখান থেকে। এভাবে বলতে পারলে? হুমম, পারলাম। যাও তুমি। আচ্ছা, যাচ্ছি, চলে। আর থাকব না এই বাড়িতে। কিছু বলল না। আমিও চলে যাওয়ার ভান করলাম। চলে গেলাম কিন্তু। আরে যাও তো তুমি। দেখছ কিভাবে বলে একটুও দোয়া মায়া নেই। বাসা থেকে বের হয়ে আসলাম। রাত বাজে 10টা। ভাব নিয়ে তো চলে আসলাম। এখন যাব কোথায়? তারপর আবার খিদা লাগছে। পার্কে গিয়ে বসে বসে মশার কামড় খাচ্ছি। একটি কয়েল কিনে যে ধরাব, কিন্তু দোকান সব বন্ধ। কি আর করব, বসে বসে মশা তাড়াচ্ছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। কে আর ফোন দিবে আমার সোনা বউ মায়াবী ছাড়া? কিন্তু না, ফোনটা পকেট থেকে বের করে দেখি গ্রামীণ অফিস থেকে ফোন দিছে। যেই আবার মনের দুঃখে ফোনটা পকেটে রাখতে যাব ঠিক তখনই একটি স্মস আসলো। স্মসটি ওপেন করে দেখি আমার সোনা ময়না টিয়া পাখি স্মস দিছে। আরে ভাই, আমার মায়াবী বউ দিছে। লেখা ছিল 10 মিনিট। শুধু এটুকু লেখা ছিল, এর মানে হলো আমি যেখানেই থাকি 10 মিনিটের মধ্যে বাসায় যেতে হবে। তাই আর দেরি না করে দৌড় লাগালাম। বাসায় গিয়ে দেখি বউ আমার রুমে নেই। রান্নাঘরে দেখি খাবার গরম করতেছে। বউকে দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। গরমে বউ আমার সামান্য ঘেমে গেছে বলে হেব্বি লাগতেছে। তাই পিছন থেকে বউকে জড়িয়ে ধরলাম। কি হলো? বউ: কি হবে কিছু না। আমি তাই এভাবে ধরে রাখলে কাজ করব কিভাবে? করতে হবে না। কাজ না করলে খাবে কি তোমাকে? ও পাজি, আমি কি খাওয়ার জিনিস যে খাবে? হুমম,
তোমার এই গোলাপি ঠোঁট খাবো। এই দেখো, এমনিতেই অনেক রাগ আছে। সরি সোনা, আর দেরি করব না। মম, মনে থাকে যেন। মনে থাকবে। যাও টেবিলে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। একটু পর মায়াবী খাবার নিয়ে আসলো, দুজনে একসাথে খাবার খেয়ে ঘুমাতে গেলাম। এখন ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মায়াবী, আমি তো ঘুমাবো না সোনা। তাহলে কি করববে? তখন বললাম না, তোমাকে খাবো। ওই একটু আগে না খাবার খেলে। আরে সোনা, এটি এক অন্য খাবার, যেটি না খেলে রাত্রের খাবার অতিপ্ত থেকে যাবে। ওই দেখো, দুষ্টুমি করবে না। আমি এখন ঘুমাবো। তাই হয় নাকি সোনা? তুমি ঘুমালে খাবো কাকে? ইসস, কি করছো? ছাড়ো বলছি। এত সহজে ছাড়ছি না। নিলল্ল ভাই, আর কি দেখতে চান বাকিটুকু? ইতিহাস বিয়ে করেন, বুঝতে পারবেন। আমি আমার বউকে একটু আদর কি করি। কি বলো মায়াবী? ইসস, তোমার কি লজ্জাশরম নাই নাকি? পাঠকদের সামনে কি বলতেছ এসব? আরে পাঠক ভাইদের একটু হাসিয়ে নিচ্ছি। পড়ে তো আবার এই গল্প পড়ে কষ্ট পেতে হবে। চলো আমরা কাজ শুরু করি। সকালে ঘুম থেকে উঠে দেখি বউ আমার গোসল করে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। বউ দেখি আমাকে ডাকার জন্য আসতেছে। এই শুনছ? বউ হুমম ঘুমের ভান করে। উঠবে না? অনেক বেলা হয়ে গেছে। হুমম কি হুমম হুমম করছো? ওঠো বলছি। কেবল কয়টা বাজে? তুমিও আসো, ঘুমাও। এই বলে মায়াবীকে একটান দিয়ে আমার বুকে নিয়ে এসলাম। প্লিজ সোনা, এখন আর দুষ্টুমি করো না। সারা রাত অনেক দুষ্টুমি করছো। কি করব বলো? তোমার এই চুলের ঘ্রাণে পাগল হয়ে যাই। আর বউয়ের সাথে মজা করব না তো কার সাথে করব? অন্য মেয়ের সাথে। এই দেখো, অন্য মেয়ের কথা মুখে আনলে একদম খুন করে ফেলব। তুমি শুধু উম্মম্মম্মম্মম্ম এক করে দিছি। এভাবেই চলছিল আমাদের ভালোবাসার সংসার। ভালোবাসা, হাসি খুশি, কোন কিছুর অভাব ছিল না আমাদের সংসারে। কিন্তু তারপরও যে মায়াবী আমার ভালোবাসাকে ভুলে যাবে আমি ভাবতে পারিনি। হুমম, মায়াবী বদলে যায়, আমাকে ভুলে যায়। ও এক নতুন জগতে পা রাখে, যে জগতে আমার কোনো অস্তিত্ব নেই। যে জগতে গিয়ে মায়াবী ভুলে যায় ও ঘরের বউ। ওর একটি সংসার আছে। আমাদের বিবাহের 2 বছর পর আমি বুঝতে পারি মায়াবী পরিবর্তন হয়ে গেছে। ওকে ফোন দিলে ওর ফোন ব্যস্ত পাই। আগের মতো আমার খবর নেই না, খাবারের কথা বলে না। সোজা কথা, আমার কথা ওর মনে পড়ে না। একই ছাদের নিচে থাকলেও আমার সাথে ও প্রয়োজন ছাড়া কথা বলে না। ওকে দেখি সব সময় নেটে থাকে, ইমোতে। ফোন দিলে ব্যস্ত পাই, আমাকে ফোনও দেয় না। তাহলে কি মায়াবী আর আমার নেই ওর জগতে এখন অন্য কেউ? তাহলে কি মায়াবী আর আমার নেই ওর জগতে? কি এখন অন্য কারো বসবাস? জানি না কেন এমন করছে ও। সব সময় ফোনে কি জেন করে? জানি না কি করে। জানারও চেষ্টা করি না, কারণ ওকে আমি খুব বিশ্বাস করি।
এটি মায়াবী খুব ভালো করেই জানে। তাহলে কি মায়াবী আমার বিশ্বাস নিয়ে খেলা করছে? না, মায়াবী এমনটা কখনো আমার সাথে করতে পারে না। ওকে আমি খুব ভালোবাসি। এই রকমই চলছিল আমাদের সংসার। মায়াবীর ফোনে কথা বলা, ফোন নিয়ে থাকার পরিমাণ দিন বাড়তে থাকে। এর মাঝে একদিন অফিস থেকে ফিরতে দেরি হল। বাসায় এসে অনেকক্ষণ কলিং বেল দিচ্ছি কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। মায়াবীকে ফোন দিলাম, কিন্তু সব সময়ের মতো ওর ফোন বিজি পেলাম। শেষে বাধ্য হয়ে পিছনের দরজার তালার চাবি আমার কাছে ছিল বলে পিছনের দরজা দিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি মায়াবী বিছানায় শুয়ে কার সাথে যেন ফোনে কথা বলতেছে। আমাকে ও দেখা মাত্রই ফোনটা রেখে দিল। তুমি কখন আসলে? মায়াবী, এই তো আসলাম। তুমি কার সাথে কথা বলতেছিলে? আমি আমি আমার বান্ধবীর সাথে কথা বলতে ছিলাম। মিথ্যা বলতেছে, আমি ওর চোখ দেখে বুঝে ফেলছি। ওহো, খেতে দেও আমাকে প্লিজ, তুমি আজ নিজেই খেয়ে নেও। আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, তুমি খাইছ? হ্যাঁ, আমি খাইছি। মায়াবী আমাকে রেখে এই প্রথম খাবার খেলো। আমার আর বুঝতে অসুবিধা হচ্ছে না মায়াবী খারাপ পথে চলে যাচ্ছে। যে মেয়ে আমাকে ছাড়া কিছু বুঝত না, আর সে এখন এতটা পরিবর্তন। আমি দেরি করে বাসায় ফিরলে ও খুব বকা দিত, খাবার খাওয়ার জন্য জোর করত। আমাকে রেখে কখনো খাবার খেত না। আর সে আজ না ওকে ফেরাতে হবে, ওকে বুঝাতে হবে ও ভুল পথে চলে যাচ্ছে। খাবার খেয়ে রুমে এসে দেখি মায়াবী রুমে নেই। ও না বলল ওর ঘুম আসছে, তাহলে ঘুমানো বাদে কোথায় গেলে? আমি ছাদে গিয়ে দেখি কার সাথে যেন কথা বলতেছে। খুব রাগ হচ্ছে ওর উপর। কার সাথে ও এত কথা বলে জানতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু আমি যদি ওকে জোর করি তাহলে ঠিক হবে না। সব কিছু জোর করে হয় না। জোর করলে হয়তো ওকে ফেরানো যাবে, কিন্তু ওকে ওর ভুল বুঝাতে পারবো না। তাই ওকে কিছু না বলে রুমে এসে ওকে ডাকলাম। কিছুক্ষণ পর ও আসলো। কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? এই একটু ছাদে গিয়েছিলাম। তোমার মনে ঘুম আসছে? তাহলে এত রাত্রে ছাদে কেন? এমনি গিয়েছিলাম একটু। ওহে, চলো ঘুমাও। এই কি করছো তুমি? কেন? রাত্রে স্বামী স্ত্রী যা করে। দেখো, এখন আমারও এগুলো একটুও ভালো লাগছে না। ওকে জানতাম এটাই বলবে ও। গেল 1 মাস ওর সাথে আমার কোনো কিছু হয়নি, শুধু এড়িয়ে চলে আমাকে। আমি মনে হয় ওকে বেশি বিশ্বাস করে ফেলছি। আমি কি একবার দেখব ও কি করে, কার সাথে এত কথা বলে। ওর অনুমতি ছাড়া দেখা কি ঠিক হবে? আরে, এখানে অনুমতির কি আছে? বউ হয় ও আমার। ওকে ভুল কার থেকে বিরত রাখা আমারই কর্তব্য। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। মাঝরাত্রে মানে রাত 3টার সময় কোন কারণে আমার ঘুম ভেঙে যায়। পাশে হাত দিয়ে দেখি মায়াবী বিছানায় নেয়। কি ব্যাপার, এত রাত্রে ঘুমানো বাদে মায়াবী কোথায় গেল? টয়লেটে যেতে পারে বলে টয়লেটে গিয়ে দেখি ও নেই। খুব চিন্তায় পড়ে গেলাম, কিন্তু আমি ফিসফিস শব্দ পেলাম।
বারান্দা থেকে আসতেছে। বারান্দায় গিয়ে দেখি মায়াবী কারো সাথে ফোনে কথা বলতেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার তখন খুব কষ্ট হচ্ছিল। নিজের বউ যদি পর পুরুষের সাথে রাত ভরে কথা বলে তাহলে কেমন লাগে আপনারা বুঝতে পেরেছেন আশা করি। মায়াবীকে কিছু না বলে চলে আসলাম। ওকে কিছু বললাম না, কারণ ওকে কিছু বলবো না। ওকে আমি বুঝাবো ওকে কি করছে এগুলো। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল। ওকে তো আমি কোনো কিছুর অভাব দিই নি, তাহলে ও এমন করল কেন? কিসের অভাব ছিলাম আমি? হ্যাঁ, আমি দুটি ভুল করছি, যার জন্য আমার বউ আজকে পর পুরুষের সাথে কথা বলে। আমি সর্বপ্রথম ভুল করেছি, ওকে জীবনের থেকে বেশি বিশ্বাস করে। দ্বিতীয় ভুল আমার, ওকে স্বাধীনতা দিয়ে, যার জন্য ও আজ পরপুরুষের সাথে কথা বলার সুযোগ পেয়েছে। ঘরের বউ হয়ে পরপুরুষের সাথে কথা বলা, গভীর রাত্রে কেউ ভালো কথা বলে না। যত নষ্ট কথা হয় ওদের মাঝে। ছি ছি ছি, এতটা খারাপও হল কিভাবে? রাত 4টার সময় মায়াবী চুপি চুপি আমার পাশে এসে ঘুমিয়ে পড়ল। ওর পাশে ঘুমাতেও আমার ঘৃণা হচ্ছে। আমার আর ঘুম হল না। ভোরে মায়াবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমি মায়াবীর ফোন নিলাম দেখার জন্য ও কার সাথে কথা বলে। ওর মেসেঞ্জারে দেখি ও নাহিদ নামে একটি ছেলের সাথে সবথেকে বেশি কথা বলছে। মানে সর্বক্ষণ নাহিদের সাথে কথা বলছে। ইমোতেও দেখি ও নাহিদ ছেলেটির সাথে কথা বলে। দেখলাম নাহিদকে মায়াবী ছবিও দিছে। ছবিটি খুব খারাপ ছিল। মুখের ছবি দেয়নি, আঁচল ছাড়া শুধু বুকের ছবি তুলে দিছে। ছি 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 মায়াবী, তুমি এত নিচু মনের। বন্ধুরা, গল্পটিতে কিছু খারাপ ভাষায় লেখা হবে, সকলে ক্ষমার চোখে দেখবেন। আর গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বুকের ছবিটি দেখার পর নাহিদ আর মায়াবীর মাঝে কথা ছিল এই রকম। ওয়াও নাহিদ, কি ওয়াও মায়াবী, তোমার ও দুটো কত বড়। যা, দুষ্টু মুখে কিছু আটকায় না। খুব খেতে ইচ্ছা করতেছে। সামনে যেদিন যাব সেদিন মন ভরে খেও। তা তো অবশ্যই হবে। তোমাকে তো এখনো দেখলাম না। সামনে যেদিন যাব সেদিন সব কিছু ভালো মতো দেখো সোনা। ছি ছি, আমি কার সাথে সংসার করি? এত খারাপ তুমি। চলো তাহলে দেখা করি। হুমম, কোথায় আর কখন? আগামী বৃহস্পতিবার, নদীর তীরে, হোটেলে। আচ্ছা, এখন রাখি। এই হলো আমার বউ, যাকে আমি অন্ধের মতো এতদিন ভালোবেসে এসেছি। মায়াবীকে নষ্ট হওয়ার হাত থেকে আমাকে কিছু করতে হবে। ওকে উচিত শিক্ষা দিতে হবে। ওকে আমি মারব না, আর কিছু বলবো না। ওকে আমি মানসিক শিক্ষা দেব। আজ রবিবার, আর 4 দিন পর ওরা দেখা করবে। এই 4 দিনে আমাকে কিছু করতে হবে, কারণ ওরা একবার দেখা করলে মায়াবী নষ্ট হয়ে যাবে। ও আর আমার থাকবে না। ওকে ছিঁড়ে খাবে। আর এত নিচু মনের মানুষ মায়াবী হতে পারল। ওকে শিক্ষা দেওয়ার জন্য অফিস থেকে 4 দিনের ছুটি নিলাম। আর আমার মতো সব ব্যবস্থা করলাম মায়াবীর নষ্টামি বন্ধ করার জন্য। ওকে
উচিত শিক্ষা দিতে। বাসার দিকে যেতে লাগলাম। আমার বউ মায়াবীর নষ্টামি বন্ধ করার জন্য বাসার দিকে যেতে লাগলাম। বাসায় গিয়ে কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর মায়াবী এসে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে মায়াবী আমার দিকে আর বিলাসীর দিকে এক নজরে তাকিয়ে আছে। বিলাসী হলো আমার অফিসের কলিগ, আর বিলাসীকে দিয়েই মায়াবীকে উচিত শিক্ষা দেব। কারণ এর আগে বিলাসীর সাথে কথা বলি দেখে মায়াবীর সাথে অনেক ঝগড়া হইছে, আর বিলাসীকে আমি সবকিছু খুলে বলেছি। আমার আর বিলাসীকে একসাথে দেখার পর মায়াবী অনেক চমকে গেছে, সাথে আবার অনেক রাগী চেহারাও ধারণ করেছে, কিন্তু কিছু বলছে না। কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? সরো ভিতরে যাব। মায়াবীর ওপর বিরক্ত নিয়ে কথাটি ওকে বললাম। ও এখানে কেন? মায়াবী, সেটি তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। সরো এখান থেকে। এই বলে আমি আর বিলাসী ছোপায় এসে বসলাম। এই তুমি কি খাবে বলো তো? আমি কিছু খাবো না সোনা। মায়াবী, কিন্তু আমি তো তোমার হাতের চা খাবো। আচ্ছা তুমি বলো তো, আমার হাতের চা কি খুব ভালো হয়? হুমম, তোমার হাতের চা পৃথিবীর শ্রেষ্ঠ চা। তাই নাকি? মায়াবী দেখি আমাদের কথা পাশে দাঁড়িয়ে শুনছে। ওর চোখের তীরে পানি এসে ভরপর, যখন তখন সুইটগেট সেরে দিবে। হুমম, এখন যাও তো, ওই দিকে রান্নাঘর। আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করো। এই বলে বিলাসী চা বানাতে চলে গেলে, আর এদিকে মায়াবী কাঁদা শুরু করে দিছে। তাই ওর উপর বিরক্তভাবে রাগী গলায় বললাম, ওই তুমি এখানে দাঁড়িয়ে কাঁদিস কেন? আমি তুমি ওর সাথে কথা বলতেছ কেন? ও এখানে কেন? আর তোমাকে সোনা বলে ডাকতেছে কেন? মায়াবী, তা তোমাকে জানতে হবে না। যাও এখান থেকে, যত সব। ও তোকে কেউ সোনা বলতে পারবে না। তুই শুধু আমার। দৌড়ে এসে মায়াবী আমার কলার ধরে বলল, ঠাসস, তোর সাহস হলো কি করে আমার কলার ধরার? নষ্টা মেয়ে, তুমি আমাকে মারলে। গালে হাত দিয়ে বিলাসী দেখি চা নিয়ে এসেছে। কি হইছে সোনা? বিলাসী আমাকে বলল। আর বলো না গো, এই নষ্টা মেয়ে আমার কলার ধরে। কি বললে? আমি নষ্টা? অঝরে কান্না করতেছে। তুই তো নষ্টাই, স্বামী থাকতে পরপুরুষের সাথে বাজে বাজে কথা বলিস, বাজে ছবি দিস। তোকে আমি এখন ঘৃণা করি। মনে মনে বললাম, এই চলো তো আমরা রুমে যাই। এখানে নোংরা মানুষের সাথে থাকা যাবে না। বিলাসী মায়াবীকে উদ্দেশ্য করে বলল। হুমম, ঠিকই বলেছ, চলো। এই বলে আমি আর বিলাসী আমার রুমে এসে ভিতর থেকে দরজা আটকিয়ে দিলাম। মায়াবী শুধু কান্না করে যাচ্ছে, আর আমার রুমের দিকে তাকিয়ে আছে। এখন বোঝো কষ্ট কি জিনিস, যা আমি এই 1 মাস খুব ভালো করে বুঝেছি। প্রিয় মানুষ যদি নিজের চোখের সামনে অন্যের সাথে নষ্টামি করে তাহলে কেমন লাগে, সেটা তুমি আমাকে বুঝিয়েছ। এখন তুমি বোঝ ব্যথাটা কত তীব্র। মায়াবী ছোপায় বসে কান্না করতেছে, আর এক নজরে আমার রুমের দিকে তাকিয়ে আছে। 1 ঘন্টা পর আমরা রুম থেকে বের হলাম।
আশা করি মায়াবীকে যা বোঝাতে চেয়েছি ও বুঝতে পেরেছে। আর তাছাড়া বিলাসী ওর লিপস্টিক এড়োখেবড়ো করেছে, ওর চুল এলোমেলো করেছে, যাতে মায়াবী ভালো মতো বুঝতে পারে। আমি আর বিলাসী মায়াবীর সামনে গিয়ে দাঁড়ালাম। মায়াবী শুধু বিলাসীর অবস্থার দিকে তাকিয়ে আছে। সোনা, আমি তো একা যেতে পারবো না। বিলাসী, চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি, মম, কিন্তু গাড়ির মধ্যে কোনো দুষ্টুমি করবে না। তাই চলো তো আগে। মায়াবী মাথা নিচু করে কান্না করতেছে আর আমাদের কথা শুনতেছে। চলো। এই বলে আমি আর বিলাসী রুম থেকে বের হয়ে আসলাম। ঔষধে কাজ করেছে। মায়াবী যদি এখন ভালো হই, যথেষ্ট পরিমাণ কাজ হয়ে গেছে, এতেই ও ঠিক হয়ে যাবে। খুব ভালোবেসেছি বলে তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছ, অনকে কষ্ট দিয়েছ, আমাকে ভুলে গিয়ে পরপুরুষের সাথে কথা বলছ, তাদের জন্য তুমি আমার কথা ভুলে গিয়েছিলে। এখন তোমাকে বোঝাবো ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট কত তীব্র আর যন্ত্রণাদায়ক হয়। আর হ্যাঁ, একটি কথা, আমার আর বিলাসীর মাঝে কিছুই হয়নি। আমরা রুমে বসে মায়াবীকে দেখছিলাম যে ও কি করে। আমাদের বসার রুমে সিসি ক্যামেরা আছে, ঘরে বসে বসে তাই দেখছিলাম। বাইরে থেকে সামান্য খাবার খেয়ে রাত 10টায় বাসায় গেলাম। বাসায় গিয়ে কলিং বেলে চাপ দিতেই মায়াবী দরজা খুলে দিল। মনে হয় দরজার পাশে বসেছিল। আমি ওকে কিছু না বলে ভিতরে চলে আসলাম। কোথায় ছিলে এতক্ষণ? মায়াবী, তা জানার দরকার নেই। আর কথা জানতে চাচ্ছ কেন? আমি কেন জানতে পারি না? না। আর তাছাড়া এই 1 মাস তো এই কথা জানতে চাইলে না। আজ কেন জানতে চাচ্ছ? না মানে, জানি কিছু বলতে পারবি না, কারণ এই 1 মাস তুই পরপুরুষের খবর নিছিস। আমার কথা ভুলে গিয়েছিলি, তোর স্বামীর খবর নিসনি। খাবার খেয়ে নেও। হা 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 হা, আমাকে খাওয়ার কথা বলতেছ? কই 1 মাস তো বললে না। নাকি এই 1 মাস অন্য কাউকে নিয়ে ব্যস্ত ছিলে? কি বলছো তুমি? ওই তুমি এখান থেকে যাও তো, তোমাকে দেখতে ইচ্ছা করছে না। আর হ্যাঁ, আমি বাইরে থেকে খেয়ে আসছি। তুমি আমাকে রেখে খেতে পারলে? কেন পারবো না? তুমি খেতে পারলে আমি পারবো না কেন? এখন কোনো কথা নেই, চুপ করে আছে। ঠিক তখনই মায়াবীকে দেখি নাহিদ ফোন দিল, কিন্তু মায়াবী ফোন রিসিভ করল না। ভালো মতো দেখলাম নাহিদ ওকে 60-12 বেশি কল দিচ্ছে, কিন্তু ও ধরেনি। কেন? ফোন রিসিভ করিস না কেন? ধর, কথা বলল। ওর ভাতার ফোন দিছে। যাবি না ওর সাথে নদীর তীরে দেখা করতে? মনে মনে বললাম, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি করেছি? কান্না করে দিছে। লজ্জা করে না আমার জিজ্ঞাসা করছিস কি করছিস? তোদের মতো মেয়েদের জন্য আজ হাজারো ছেলে বেকার, হাজারো ছেলে খারাপ হয়ে গিয়েছে, হাজারো ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে। ওদের জন্য আজ ভালো মেয়েদের খারাপ কথা শুনতে হয়। কিছু বলছো না কেন? আমি কি করছি বলো না? মায়াবী,
কি করবে? কিছু না, আমার সামনে থেকে যাও তো। তোমাকে দেখতে ইচ্ছা করছে না। তখনই বিলাসী আবার ফোন দিল। ওহো, মেয়েটির টাইমিং আছে বলতে হয়। হ্যাঁ, জানু বলো। আমি স্যার, সামনে আছে মনে হচ্ছে। বিলাসী, হুমম, তুমি ঠিকই ধরেছ। তোমাকে খুব মিস করতেছি। স্যার, আপনি পারেনও বটে। স্যার, একটু বেশি হয়ে যাচ্ছে না? তখন ম্যাডাম অনেক কান্না করতেছিল। আরে না, তখন তো শুধু 1 ঘন্টাই করলাম, আরও করতে চাইলাম, তুমিই তো বারণ করলে। মায়াবী দেখি আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। স্যার, বাজে কথা বাদ দিন। বেশি করে ফেললে ম্যাডাম না আবার নিজেরও কোন ক্ষতি করে ফেলে। হুমম। বিলাসীর সাথে কথা বলতে বলতে ছাদে চলে আসলাম, পিছু পিছু মায়াবীও আসলো। এই শোন, চলো আমরা বিয়ে করে ফেলি। আমি মায়াবীকে শুনিয়ে বললাম। বিলাসী শুধু চুপ করে আছে। আরে, কোনো সমস্যা নেই। তুমি রাজি হলে ওকে ডিভোর্স দিয়ে তোমাকে আমার কাছে নিয়ে আসব। মায়াবী এই কথাটি শোনার পর দৌড়ে রুমে চলে আসলো। রুমে গিয়ে কান্না শুরু করে দিছে। রাত 1টার সময় রুমে গিয়ে দেখি মায়াবী কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। চোখের পানি শুকিয়ে ওর মুখে লেগে আছে। খুব মায়াবী লাগছে ওকে। ওর মুখের ডান পাশে 5 আঙুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তখন থাপ্পড় দিছিলাম তার দাগ। আর নাহিদ দেখি এত রাত্রেও মায়াবীকে ফোন দিয়ে যাচ্ছে। তাই রাগে নাহিদের নাম্বার ব্লক মেরে দিলাম। সকালে ঘুমিয়ে আছি। তখন এই ওঠো, অনেক সকাল হয়ে গেছে। মায়াবী, ও তোমার প্রবলেম কি? হ্যাঁ, বিরক্ত করছো কেন? আমি অফিসে যাবে না? না, যাব না। সকাল সকাল এই পাপী চেহারা দেখলাম, জানি না সারদিন ভালো কাটবে কিনা। কি বললে আমার চেহারা পাপী? একবার বলছি শোন নাই। আমার সাথে তুমি এমন করছো কেন? কি করেছি আমি? তুই কিছু করিসনি। সব ভুল আমার। তোকে বিশ্বাস করে ভালোবেসে আমি ভুল করেছি। তোর মতো নিচু মনের মেয়েদের ঘুণাই প্রাপ্য সবার কাছ থেকে। কেন জানি না, মায়াবীকে দেখলে আমার মাথায় রক্ত চেপে যায়। আমাকে তুমি ভালোবেসে বিশ্বাস করে ভুল করেছ। ও তুই এখান থেকে যাত। তোকে আমার আর সহ্য হয় না। প্লিজ, এভাবে বলো না। খুব কষ্ট হয়। ধুররোর। এই বলে বিছানা থেকে উঠে এসে বারান্দায় এসে দাঁড়ালাম। আমি কিছুতেই মায়াবীর ছবি দেওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছি না। ওর দিকে তাকালেই আমার মাথায় রাগ উঠে যায়। ঘরের বউ হয়ে পরপুরুষকে নষ্টা ছবি দেয়, বাজে কথা বলা, এগুলো আমি মেনে নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসতেছে। ওর সাথে আমার একটুও থাকতে ইচ্ছা করছে না। বারান্দায় দাঁড়িয়ে আছি, তখন আবার মায়াবী এসে বলতে লাগল, আমার সাথে এমন করছো কেন? কি করছি আমি? প্লিজ বলো। মায়াবী, ওর কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। ওই তুই কি করছিস না? চল, তুই কি করছিস দেখাচ্ছি। এই বলে মায়াবীর চুলের মুঠি ধরে রুমে নিয়ে আসলাম। আহ, লাগছে।
ছাড়ো প্লিজ। মায়াবী, দেখ তুই কি করছিস। ওর চুলের মুঠি ধরে ওর ফোনে নাহিদকে দেওয়া সেই ছবি, কথাগুলো দেখালাম। এখন চুপ করে আছে। কিরে কথা বল, কেন এমন করলি বল? কিসের অভাব দিছিলাম তোকে, যার জন্য এমন করলি? ও শুধু মাথা নিচু করে কান্না করতেছে। তোকে কোনো কিছু অভাব দিইনি। জীবনের থেকে বেশি ভালোবেসেছি, বিশ্বাস করেছি, স্বাধীনতা দিয়েছি, আর তুই এই প্রতিদান দিলি। আমার ঘৃণা হচ্ছে তোর মতো মেয়েকে ভালোবেসেছি বলে। ওর ভুল বুঝতে পেরে শুধু কান্না করতেছে। না, আমি তোর মতো নষ্টা মেয়ের সাথে থাকতে পারবো না। আমি তোর হাত থেকে মুক্তি চাই। না, প্লিজ আমাকে মাফ করে দেও। আমি আর কখনো এমন ভুল করব না। না, আমার কারো লাগবে না। আর শোন, বিলাসীর সাথে আমার কিছুই নেই। ওর সাথে নাটক করেছি তোকে শিক্ষা দেওয়ার জন্য। প্লিজ এভাবে বলো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসলাম। এখন মায়াবী ঠিক হয়ে গেছে, এখন আর নেট চালায় না, কারো সাথে কথা বলে না, নামাজ পড়ে। কিন্তু তারপরও আমি ওকে মেনে নিতে পারছি না, আবার ছাড়তেও পারছি না। আমি ভাবছিলাম মায়াবী ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আমি ভুল ভাবছিলাম। বৃহস্পতিবার নাহিদ আর মায়াবীর হোটেলে দেখা করার কথা ছিল, কিন্তু বুধবার সকাল 10টায় আমি বাসা থেকে বের হয়ে বাইরে যাই এবং 11টার সময়ে বাসার দরজার সামনে এসে দাঁড়ানোর সাথে ঘরের ভিতর থেকে কিছু কথা বলার শব্দ পেলাম। ভালোমতো শুনে দেখি। আমাকে ছেড়ে দেও প্লিজ। মায়াবীর কণ্ঠ, তোকে ছাড়ার জন্য এখানে আসিনি। একটি ছেলের গলা। আমি দরজা ঠাস করে খুলে দেখি ছোপার পার মায়াবী আর ওর উপর নাহিদ। আমি দরজা খুলে দেখি ছোপার পার মায়াবী আর ওর উপর নাহিদ নামের ছেলেটি মায়াবীর সাথে নোংরামি করার চেষ্টা করতেছে। এটি দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে। আমি দৌড়ে গিয়ে নাহিদকে এক লাথি দিয়ে মায়াবীর উপর থেকে ফেলে দিলাম। তারপর কুত্তার বাচ্চাকে আবুল কিল ঘুষি মারতে লাগলাম। মারতে মারতে একসময় মাটির ফুলদানি দিয়ে ওর মাথায় মেরে ওর মাথা ফাটিয়ে ফেললাম। সত্যি বলতে আমার মাথায় খুন চেপে গিয়েছে, তাই এত মারলাম। ছেলেটির মাথা দিয়ে অনেক রক্ত পড়ছিল, তাই ওকে বললাম, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আমি রেগে বললাম। তারপর ছেলেটি কোনো মতো চলে গেল। এখানে থাকলে আমি ওকে মেরাই ফেলতাম। ছি ছি, আমি কার সাথে থাকি যাকে বাইরের লোক এসে ধর্ষণ করতে চায়। খুব খুব রাগ হচ্ছে মায়াবীর উপর। মায়াবী দেখি ছোপার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে দেখেও আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। আমি ওর সামনে গেলাম। সামনে গিয়ে দাঁড়াতেই ও আমার দিকে তাকালো। বিশ্বাস করো, আমি ওকে এখানে ডাকিনি। ওর জোর করে আমার সাথে নোংরামি করতে চাচ্ছিল। মায়াবী ঠাসস সর্বোচ্চ শক্তি দিয়ে ওকে থাপ্পড় মারলাম। মায়াবী থাপ্পড়ের ঝুল না ঠেকাতে পেরে ছোপার উপর পড়ে গেল। ছি ছি, তোর জন্য আজ বাইরের ছেলে তোকে নিয়ে খেলতে চায়, আমার বউকে ধর্ষণ করতে চায়। তোকে এখন বউ বলতেও আমার ঘৃণা হয়।
আমি দোয়া করে বিশ্বাস করো আমি ওকে এখানে ডাকিনি, ও নিজে থেকে আসছে। মায়াবীর ঠোঁট কেটে রক্ত পড়তেছে। ওই, ও এখানে আসলো কিভাবে? তুই ওকে অ্যাড্রেস দিছিলি বলে ও তোকে টাচ করার সাহস পেল কিভাবে? তুই ওকে সুযোগ দিছিলি বলে। ও তো আর কোনো ঘরের বউকে ধর্ষণ করতে চাইল না, তোকে ধর্ষণ করতে চাইল। কেন? তুই ওর সাথে আগে ফোনে নষ্টামি করছিলি বলে। তোর মতো নোংরা মনের বউয়ের সাথে আমি থাকতে পারবো না। চলে যা তুই এখান থেকে। আমি খুব বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দেও। মায়াবী, আজ আমি যদি না আসতাম তাহলে তুই এতক্ষণ ওর ভোগের ফল হয়ে যেতি। তুই এখান থেকে চলে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। প্লিজ আমাকে চলে যেত বলো। না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার পা জড়িয়ে ধরল। আমার পা ছাড়। খুব ভালোবেসেছিলাম, কিন্তু তুই কি করলি আমার ভালোবাসার সাথে? প্লিজ আমাকে আর একটি বার সুযোগ দেও, খুব ভালোবাসবো তোমাকে। দোয়া করে তুই এখান থেকে চলে যা, তোকে দেখতে ইচ্ছা করছে না। আর একটি বার সুযোগ দেও প্লিজ। তোকে আমার ভালোবাসার দিব্যি, আর কখনো আমারও সামনে আসবি না। আসলে আমার মরা মুখ দেখবি না। হো, এ কথা বলো না প্লিজ। তাহলে চলে যা আমার সামনে থেকে। চলে যাচ্ছি, তবুও এ কথা বলো না। আর কখনো তোমার সামনে আসব না। আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি, যার জন্য তোমার ভালোবাসা থেকে দূরে চলে যেতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, ওকে আমি ডাকিনি। ও আমার কাছে এসে জোর করার চেষ্টা করছিল, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। নিজের খেলায় রেখো। বাই। এই বলে মায়াবী কান্না করতে করতে চলে যাচ্ছিল। খুব ইচ্ছা করছিল ওকে আটকাতে, কিন্তু মনের এক সাইট ওকে আটকাল না। চলে গেল মায়াবী, সব মায়া কাটিয়ে। আমার এত কষ্টের গড়া সংসার একটি ভুলে শেষ হয়ে গেল। খুব ইচ্ছা করছে মায়াবীকে নিয়ে সবকিছু নতুন করে শুরু করতে, কিন্তু ওর সেই নোংরামিগুলো কাটা হয়ে দাঁড়াচ্ছে। পারছি না ওকে গ্রহণ করতে, না পারছি ওকে ভুলে যেতে। মাঝ নদীর মাঝে মাঝি ছাড়া নৌকায় ভেসে চলছি আমি। কি করব, কিভাবে তীরে পৌঁছাবো বুঝছি না। যতবারই ভাবছি ওকে গ্রহণ করব, ওকে আবার আপন করে নেব, কিন্তু পারছি না। কি কারণে আমি জানি না। ওকে ঘৃণা করতেও পারছি, আবার ভালোবাসতেও পারছি না। একটি ভুলের জন্য আমার জীবনের সবকিছু পরিবর্তন হয়ে গেল। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাকে যে ভালোবাসে তাকে ঠকাবেন না, তার বিশ্বাস ভাঙবেন না। কারণ বিশ্বাস জিনিসটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়। সব কিছু ভাঙলে জোড়া লাগানো যায়, কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে তা কখনো জোড়া লাগানো যায় না। আপনি চাইলেই আপনার ভালোবাসার মানুষকে ঠকাতে পারেন, কিন্তু মনে রাখবেন, একজনকে কাঁদিয়ে যার কাছে যাচ্ছেন সেও একদিন আপনাকে কাঁদিয়ে চলে যাবে। তাই ভালোবাসার মানুষকে কাঁদাবেন না, তাকে কখনো বিপদে ফেলবেন না। আমাদের মধ্যে অনেকেই আছে ভালোবাসো, কারো মানুষকে ভয় দেখিয়ে ভালোবাসা আদায় করতে চায়, কিন্তু মনে রাখবেন
জোর করে ভালোবাসা পাওয়া যায় না। জোর করে হয়তো আপনি তাকে পেতে পারেন, কিন্তু তার মনকে পাবেন না। তার মনে আপনার জন্য ভালোবাসা না, ঘৃণা থাকবে। তাই ভালোবাসার মানুষকে বিরক্ত করবেন না, তাকে ভয় দেখাবেন না। তাকে আপনি সরাসরি বলে দেন আপনি তাকে ভালোবাসেন। যদি সে রাজি হয় ভালো, আর না হলে ভাববেন তার ভালোবাসা আপনার জন্য না। যদি তার ভালোবাসা আপনার জন্য হয় তাহলে একদিন না একদিন সে আপনার কাছে আসবে। অনেক কথা হলো, চলেন গল্পে ফিরি। মায়াবী চলে গেছে 1 মাস হলো। এই 1 মাসে আমাদের এক মুহূর্তের জন্যও দেখা হয়নি। আর মায়াবী একবারও আমার খবর নেয়নি। আমি না হয় রাগ করে অভিমানে কিছু কথা ওকে বলেছি, তাই বলে এই 1 মাসে একবারও খবর নিল না। কি ফাজিল, একবারও দেখতেও আসলো না। কি না কি বলছি তখন সেই কথা ধরে বসে আছে। আমাকে একটুও ভালোবাসে না ও। ছেলেরা সবকিছু মেনে নিতে পারে, ভালোবাসার মানুষের মুখে হাসি ফুটাতে ছেলেরা তাদের রাগ, অভিমান, কষ্ট সবকিছু ভুলে যেতে পারে। ছেলেরা ভালোবাসার মানুষটিকে আগরে ধরে বাঁচতে চায়, যদিও ভালোবাসার মানুষটি হাজারো ভুল করার পরও ছেলেরা তার সব ভুলকে কুরবানি দিয়ে তাকে ভালোবেসে যায়। কেন এমন করে ছেলেরা জানেন? কারণ শুধুমাত্র ছেলেরাই ভালোবাসতে জানে। মেয়েরা আবার রাগ কইরেন না। 2 মাস পরও মায়াবী আমার কোনো খবর নিল না। কিন্তু এই 2 মাসে আমি একটি জিনিস লক্ষ্য করেছি। ছায়ার মতো কোনো কিছু আমার পিছু পিছু থাকে। মনে হয় আমাকে কেউ ফলো করে, কিন্তু তাকে ধরতেই পারছি না। একদিন রাত্রে বাসায় গিয়ে কিছুই ভালো লাগছিল না, অনেক মিস করতেছিলাম মায়াবীকে। পাগলিটার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে। ওকে ফোন দেব ভাবলাম, তাই নতুন একটি সিম কিনলাম, যাতে ও না বোঝে আমি ফোন দিছি। নতুন নাম্বার দিয়ে ওকে কল দিলাম, কিন্তু ও ফোন রিসিভ করছে না। অনেকবার ট্রাই করলাম, কিন্তু ধরল না। আবার দিলাম, কিন্তু ব্যস্ত বলতেছে। তারপর থেকে শুধু ব্যস্ত বলতেছে। মনে হচ্ছে এই নাম্বার ব্লক মেরে দিছে। বউ আমার দেখি হেব্বি ভদ্র হয়ে গেছে। তাই শালাকে ফোন দিলাম, মানে মায়াবীর ভাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম। শালা, ওলাইকুম সালাম। আমি। কে আপনি? কণ্ঠ শুনে বুঝতে পারছিস না কে আমি? আরে দুলাভাই, কেমন আছেন? বউ ছাড়া যেমন থাকে স্বামী, তেমন আছি। তাহলে বউয়ের কাছে আসলেই পারেন। বউ তো আমাকে ভুলে গেছে, সাথে শ্বশুর বাড়ির ওর সকলে তাদের জামাইকে ভুলে গেছে। না ভাই, আপনাকে কেউ ভুলিনি। আমরা আপনাকে ফোন দিতে চাই, কিন্তু আপু বারণ করে দিছে। যদি আপনাকে কল করি তাহলে মনে আপু নিজেকে মেরে ফেলতে চায়। ও আচ্ছা। জানেন আপনাদের মাঝে কি হইছে? আপু আমাদের কাছে কিছুই বলেনি। আর আপনার কাছ থেকে আসার পর আপু ঠিক মতো খাওয়া করে না, শুধু নামাজ পড়ে, কোরআন পড়ে আর ঘুমায়। রুম থেকেও প্রয়োজন ছাড়া বের হয় না। শুধু ফোনের দিকে তাকিয়ে থাকে আপনি ফোন দিবেন বলে। তাহলে এই ব্যাপার। হুমম,
ভাই আপনি আসবেন না আপুকে নিতে? দেখা যাবে। আমি ফোন দিছিলাম। কাউকে কিছু বলো না। আচ্ছা। শালার মুখে যা শুনলাম তাতে মনে হচ্ছে এখনই বউয়ের কাছে ছুটে যাই, কিন্তু যেতে পারছি না কোনো কারণে। আরে ভাই যেতে পারবো না মানে? বউয়ের কাছে যেতে আবার কিসের দ্বিধা? রাত্রেই হোন্ডাটা বের করে দিলাম টান এক টানে শ্বশুর বাড়ি। ঘড়ি বের করে দেখি রাত 1টা বাজে। বাড়ির ঘেট আটকানো। তাই ভাবলাম চুপি চুপি বউকে দেখে চলে যাব। তাই দেয়াল লাফ দিয়ে পার হতে গিয়ে ঝাউ গাছের মধ্যে পড়লাম। ঝাউ গাছের একটি ডাল পায়ে লেগে খুব পুড়তেছে। রক্ত বের হচ্ছে কিনা বুঝছি না। তারপরও আস্তে আস্তে মায়াবীর রুমের দিকে যেতে লাগলাম। অবশেষে মায়াবীর রুমের সামনে আসলাম। দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে রুমে ঢুকলাম। মায়াবী দেখি গভীর ঘুমে আছে। জানালা দিয়ে চাঁদের আলো এসে ওর মুখের উপর পড়াতে খুব সুন্দর লাগছে ওকে, কিন্তু পাগলিটা অনেক শুকিয়ে গেছে। আমি মায়াবীর পাশে গিয়ে শুলাম। ওর মুখ থেকে চুলগুলো সরিয়ে দিলাম। খুব ইচ্ছা করছে পাগলিটাকে আদর করতে। ওর গোলাপি ঠোঁট দেখে আর থাকতে পারলাম না। দিলাম এক করে 4 পাপড়ি। এক করে দেওয়াতে ওর তো ঘুম ভেঙে গিয়েছে। ও তো ছাড়া পাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিছে। কে না কে রাত্রে এসে কিস করতেছে এটি ভেবে মায়াবী তো সেই ভয় পাইছে। কিন্তু আমি তো ছাড়ছি না। ছাড়লেই বিপদ। ছাড়লে তো ও চিল্লানি শুরু করে দিবে। আর সকলে এসে আমাকে দেখলে মান সম্মান সব যাবে। ছি ছি, বউয়ের সাথে লুকিয়ে করতেছি। আল্লাহ বাঁচাও। চিপা কলে পড়ছি। অনেক ধরে রাখার পর আর পারলাম না। মায়াবী আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চিল্লানি শুরু করে দিছে। চোর 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 চোর, বাবা চোর আইছে, চোর আইছে। মায়াবী চিৎকার করে বলতেছে, চোর। আমি কি চোরের মতো কিস করলাম? আল্লাহ, শ্বশুর বাড়িতে আর মান সম্মান বলতে কিছু থাকলো না। চোর হয়ে গেলাম। লজ্জা লজ্জা। মায়াবীর চিল্লানিতে 1 মিনিটে সকলে রুমে এসে হাজির। মায়াবী রুমের লাইট জ্বালানোর আগে আমি খাটের নিচে পোলালাম। কি হইছে মা? শ্বশুর বাবা, ঘরে চোর আইছে। মায়াবী, কোথায় চোর? শ্বশুর খাটের নিচে লুকাইছে। মায়াবী, খাটের নিচে? আমার তো মাজায় ব্যথা, কিভাবে দেখব? শ্বশুর, যাক বাবা বাঁচলাম। আমি দেখি। শালা, শালারে তুই আবার কোথা থেকে এলি? শালা খাটের নিচে তাকানোর সাথে সাথে এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমি ইশারায় শালাকে বলতে বারণ করলাম, বাবা, খাটের নিচে কেউ নাই। শালা, যাক বাবা বাঁচলাম। আমি নেই মানে কোথায় গেল? মায়াবী, আমি দেখি। শাশুড়ি মা, তুমি এদিকে আসো। ওখানে কেউ নেই, চলো আমরা বাইরে যাই। তারপর শালা শ্বশুর শাশুড়িকে সব কিছু বুঝিয়ে বলল, মা, এই চোরটাকে তুই সামলা, আমরা গেলাম। শাশুড়ি এই বলে তারা চলে গেল। এই আমি সামলাবো মানে কি? মায়াবী, আমি তো খাটের নিচে লুকিয়ে আছি। মায়াবী অনেকটা কৌতূহল নিয়ে খাটের নিচে তাকালো।
আর ও আমাকে দেখে ভূত দেখার মতো চিৎকার দিল। দরজার বাইরে শালা, শ্বশুর, শাশুড়ি মায়াবীর চিৎকার শুনে হো 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 করে হেসে উঠল। আপনি এখানে? মায়াবী, কেন? অন্য কারো আসার কথা নাকি? আমি খাটের নিচ থেকে বের হলে বললাম, না, তা থাকবে কেন? কিন্তু আমার মতো খারাপ মনের মেয়ের কাছে আপনার কি? মায়াবী, এই খারাপ মেয়েটি ছাড়া তো থাকতে পারি না। এই বলে ওকে জড়িয়ে ধরতে যাব। ঠিক তখন, আমার কাছে আসবেন না, মায়াবী। আমাকে মায়াবী ওর হাত দিয়ে বাধা দিল। মানে কি? আমি কিছু না, আপনি এখান থেকে চলে যান। মায়াবী, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি যদি তা মনে করেন তাহলে তাই। আমার সাথে এভাবে কথা বলতেছ কেন? আর আমাকে আপনি করে বলছো কেন? আমি খারাপ মেয়েরা এভাবেই কথা বলে, জানেন না? আর অপরিচিত মানুষের সাথে আপনি করেই বলতে হয়। কি হো, আমি তোমার অপরিচিত না হলে তো আর বললাম না। তোমার সব ভুলগুলো ভুলে আমি তোমাকে আপন করে নিতে এসেছিলাম। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। হুমম, আমার মতো নিচু মনের মেয়েকে কাউকে আপন করে নিতে হবে না। আপনি আসতে পারেন এখন। ওকে, আর আপনার কাছে আসবন না। আর বিরক্তও করবন না আপনাকে। আমার ভুল হয়েছে আপনার কাছে আসা। আমি বুঝতে পারিনি আপনি আমাকে ভুলে গেছেন। আমি ভাবছিলাম আপনি আমার ভালোবাসা পাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকেন, কিন্তু আমি ভুল বুঝেছি। হুমমম, ঠিকই বলেছেন। আচ্ছা, আর কখনো একটু ভালোবাসার জন্য আপনার কাছে আসব না। ভালো থাকবেন। বে এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আমি কখনো ভাবিনি মায়াবী এত কিছু হওয়ারও পরও আমার সাথে এমন করবে। বুঝতে পারছি না কেন এমন করল। আমি তো ভাবছিলাম মায়াবী ওর সকল ভুল বুঝতে পেরে আমার জন্য অপেক্ষা করে আছে। কিন্তু আমি ভাবিনি ওর কাছে যাওয়ার পর ও এমন করবে। আমারই ভুল হয়েছে ওর কাছে যাওয়া। আসলে ছেলেরা এরকমই। ছেলেরা বেহায়া হয় বলেই আমরা বেশি কষ্ট পাই। ছেলেদেরকে মেয়েরা হাজারো কষ্ট দিলেও ছেলেরা আবার সেই মেয়ের কাছেই যাবে একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু ভালোবাসা না পেয়ে পায় শুধু কষ্ট। শ্বশুর বাড়ি থেকে চলে আসার সময় সকলে আসতে বারণ করছিল, কিন্তু আমি চলে আসি। কিন্তু শেষ একটি কথা বলার জন্য আমি আবার মায়াবীর রুমে যাই। গিয়ে দেখি কারো সাথে ফোনে কথা বলতেছে। হয়তো তার লাভার নতুন কাউকে পাইছে, যা ইচ্ছা করুক। আর কখনো ওর কাছে আসব না। হ্যালো, আর এক কথা ছিল। আমি হ্যাঁ, বলুন। ফোনটা কানে রেখেই 1 মাসের মধ্যে ডিভোর্স পেপার পেয়ে যাবেন, সাইন করে দিন, এই বলে চলে আসলাম। ছেলেরা আসলেই বোকা। বোকা বলেই খুব সহজে মেয়েরা আমাদের নিয়ে খেলতে পারে। যেমন আমি মায়াবীকে এতটা ভালোবাসার পরও ওর প্রথমে আমার ভালোবাসাকে নিয়ে খেলা করল। তারপর আমি আবার সবকিছু ভুলে ওকে আপন করে নিতে গেলাম, ও আবারও আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। হয়তো আবার কাউকে পাইছে, জানি না কেন এমন করল। তবে হ্যাঁ,
লজ্জা থাকলে আর কখনো ওর কাছে ভালোবাসার জন্য যাব না। বাসায় আসার সময় 3 প্যাকেট বিড়ি কিনলাম। বাড়িতে এসে সারারাত বিড়ি খেয়েই কাটিয়ে দিলাম। কোনোভাবেই মায়াবীকে ভুলতে পারছি না, কিছুতেই ওকে ভুলতে পারছি না। কিন্তু ও আমাকে ছেড়ে ঠিকই ভালো আছে। ওকে ভুলে না থাকতে পেরে একদিন রাত্রে ফোন দিলাম। রাত তখন 11টা বাজে, কিন্তু ওর ফোন ওয়েটিং। সেই আগের মতো ওর ফোন ওয়েটিং থাকে, হয়তো কোনো ছেলের সাথে আবার কথা বলা শুরু করছে। আমি আবারও কল দিলাম, কিন্তু এখন কল ঢুকল। হয়তো আমি কল দিছি দেখে কল কেটে দিছে, আর আমার কল ও রিসিভ করল না। আবারও কল দিলাম, এবার কেটে দিল। আমি বেহায়ার মতো আবারও কল দিলাম, এখন আবার ব্যস্ত পালাম। এরপর অনেকবার চেষ্টা করলাম, শুধু ব্যস্ত আর ব্যস্ত। আমার আর বুঝতে অসুবিধা হলো না আমাকে ও ব্লক মেরে দিছে, যাতে ওর কথা বলার মাঝে বিরক্ত না করি। আমিও রাগে অভিমানে আমার ফোনটি এক আছাড় মেরে ভেঙে ফেললাম। যতগুলো সিম ছিল সব ভেঙে ফেললাম। আমি মানুষ চিনতে ভুল করেছি। মনের দুঃখে ওই রাত্রেই বের হলাম ড্রিঙ্ক করার জন্য, কিন্তু রুম থেকে বের হওয়ার পর বুঝতে পারলাম কেউ আমাকে ফলো করতেছে, সেই আগের মতো। আমি বেশি গুরুত্ব না দিয়ে ড্রিঙ্ক করতে চলে গেলাম। আমি সম্পূর্ণ মাতাল হয়ে রাত 2টার সময় বাসার দিকে আসতে লাগলাম। গাড়ি না পাওয়ায় হেঁটে আসতে লাগলাম। নির্জন রাত, রাস্তায় কেউ নেই, গাড়ি গোড়া নেই। আমি একা হেলে ধুলে চলতে লাগলাম রাস্তার মাঝখান দিয়ে। কিছুদূর যাওয়ার পর ঝাপসা চোখে দেখি রাস্তার মাঝখানে কয়েকটি খাম্বা দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে বুঝতে পারলাম খাম্বা না, কিছু ছেলে দাঁড়িয়ে আছে হাতে লাঠি নিয়ে। ঝাপসা চোখে বুঝতে পারিনি তারা কয়জন ছিল, আর অন্ধকারে বুঝতে পারিনি ছেলেগুলো কারো। আমি মাতাল অবস্থায় তাদেরকে বললাম, ভাই, আপনারা কারা আর এভাবে রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আসেন কেন? আমি হা 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 হা, এত এই সময়টার জন্য তোর পিছনে লোক ঠিক করছিলাম, তুই কখন কি করিস তা জানার জন্য। ছেলেদের মধ্যে একজন, কিন্তু ছেলেটির কণ্ঠ আমি এর আগে শুনছি। মনে হলো, মানে কি? আমার কাছে আপনাদের কি? আমি তোকে মারব বলে? ছেলেটি, আমাকে মারবেন কেন? আমি আপনার কি করছি? আপনি কে? আমি নাহিদ। আর হ্যাঁ, তোকে শুধু মারব না, মেরে ফেলব তোকে আজ। নাহিদ, নাহিদ, তুই আমাকে মেরে ফেলবি কেন? তুই আমাকে সেদিন অনেক মারছিস। তুই কি মনে করছিলি তোকে এত সহজে ছেড়ে দেব? আর তুই যদি জানিস তোকে কে মারতে বলছে, তাহলে তুই নিজে থেকেই মরে যাবি। কে বলেছে আমাকে মেরে ফেলতে? তোর ভালোবাসা, তোর বউ মায়াবী। কি হো, মায়াবী আমাকে মেরে ফেলতে বলছে নাহিদকে? ওর এমন আমার সাথে করল? হুম্মম রে। কিন্তু কেন? তোকে জানতে হবে না, ওই ওকে মার। আমাকে আর কিছু বলার আগে আমাকে উড়া মারতে লাগল। এই মাঝরাতে রাস্তায় কেউ নেই, তাই আমি আমার মৃত্যু মেনে নিলাম। কিন্তু আমি কখনো ভাবিনি আমি এরকম মেয়েকে ভালোবেসেছি, তা কল্পনাও করতে পারছি। আমাকে বলতি
তোর জীবন থেকে সরে আসতাম। মেরে ফেলার দরকার ছিল কি? মায়াবী, তুই আমাকে মারছিস না, তুই ভালোবাসার প্রতি বিশ্বাসকে মারলি। আমাকে ওকে মারতে মারতে রক্তে লাল করে দিল আমার শরীর, মাতাল থাকায় আমি মার খাওয়া ছাড়া কিছু করতে পারলাম না। হঠাৎ ওরা আমাকে মারা বাদ দিল, কিন্তু কেন বুঝতে দেরি হলো না। আমি যে চোখটা খুলব সেই শক্তি আমার শরীরে ছিল না। কেউ একজন আমার পেটে কিছু ঢুকিয়ে দিল। খুব কষ্ট হচ্ছিল, মৃত্যু যন্ত্রণা। বুঝি এরকমই হয়। পেটে কিছু ঢুকানোর পর আমার আর কিছু মনে নেই, কিন্তু আমি যাতে বাঁচতে না পারি তাই ওরা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে নদীতে ফেলে দেয়। কিন্তু খোদার কৃপায় আমি বেঁচে যাই। চলবে।